রূপপুর নামক এক গ্রামে নীলা তার বাবার সাথে বসবাস করত। ছোট্ট নীলা কয়েকদিন আগে তার মাকে হারায়। নীলার মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এরপর থেকে নীলা অনেক একা হয়ে পড়ে। নীলার বাবাকে ব্যবসার কাজের জন্য সবসময় ব্যস্ত থাকতে হয়, তাই তো সে নীলাকে একটু সময় দিতে পারে না। এমন পরিস্থিতিতে সে নীলার ভালো করে দেখাশোনা করতে পারতো না, তাই তো সে দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নেয়, আর সেই গ্রামেরই এক ধনী পরিবারের মেয়ে চামেলিকে বিয়ে করে। চামেলির বাবা অনেক ধনী হওয়ার কারণে সব সময় সে অর্থের দেমাগ দেখাতো, আর প্রতিনিয়ত নীলার বাবাকে কথা শোনাতো। বাবা আমার কত বড় লোক, কিন্তু দেখো সেই বেছে বেছে এই সামান্য চাকরিজীবীর হাতে আমাকে তুলে দিয়েছে। তোমরা কি ভেবেছো আমি হাত পরিয়ে তোমাদেরকে খাবার বানিয়ে খাওয়াবো? কখনোই না। আর তোমার মেয়ের দেখাশোনা তো আমি কখনোই করতে পারবো না, ওকেও আমার সাথে কাজ করতে হবে। এসব তুমি কি বলছো চামেলি? আমি তো ওর জন্যই তোমাকে এই বাড়িতে এনেছি, আর আমার অবস্থার কথা জেনেই তোমার বাবা তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। এর উপর তো এইসব কথা সাজে না, তাই না? আর তুমি দয়া করে আমার মেয়েকে কোনো কাজের কথা বলবে না। যদি এমন হয় আমি তোমার সব কাজ করে তারপর অফিসে যাব। তাহলে তো খুব ভালো কথা, কিন্তু সারাদিন আমার অনেক কিছুর প্রয়োজন হয়, সেগুলো কে করবে শুনি? এর জন্য হলেও তো তোমার ওই রাজকন্যাকে হাত নাড়িয়ে খেতে হবে, এ আমি বলে দিলাম। চামেলির কথা শুনে নীলার বাবা অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। প্রতিদিন সকাল ভোরে উঠে সে রান্না করত, আর এরপর অফিসে চলে যেত। এত কিছুর পরও সে নীলার সাথে অনেক খারাপ আচরণ করত। একদিন নীলা নাস্তা করতে বসে বলে, মা আজকে আমি চাউমিন খেতে চাই, আজকে আমার ভাত খেতে একটু ইচ্ছা করছে না মা, আমায় একটু চাউমিন বানিয়ে দেবে? আমার মা আমাকে সবসময় চাউমিন বানিয়ে দিত, ওটা আমার খুব পছন্দের খাবার। ও আচ্ছা তাই নাকি? তা তোর জন্য আমি সকাল সকাল রান্নাঘরে ঢুকে চাউমিন বানাবো নাকি? তুই জানিস আমি কত বড়লোক পরিবারের মেয়ে? নেহাত আমার আগে দুটো বিয়ে হয়েছিল, তাই তো এই বাড়িতে বাধ্য হয়ে আসতে হয়েছে, না হলে তো আমি এমন ভিখারির ঘরে কখনোই আসতাম না। নিজের চাউমিন নিজে বানিয়ে খা, যা আমার সামনে থেকে, নইলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা মা, আমার চাউমিন চাই না, কিন্তু আমি বাইরে খেলতে যেতে চাই মা। তুমি আসার পর থেকে আমায় বাইরে খেলতে যেতে দাও না, আমার বন্ধুদের কথা আমার খুব মনে পড়ে মা, আমায় একটু বাইরে যেতে দাও না মা। বাইরে যাওয়ার কথা শুনে চামেলি অনেক রেগে যায়। সে রেগে গিয়ে নীলার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে দেয়, আর বলে, এত বড় স্পর্ধা, বাইরে খেলতে যাবি? এই ঘরে কত কাজ পড়ে আছে, সেদিকে কি তোর কোনো হুঁশ নেই নাকি? আমি এখন টিভি দেখবো, আর তুই যে ঘরের সব কাজ করবি? তোর বাবা তো শুধু রান্না করে গেছে, এদিকে ঘর মোছা, বাসন ধোয়া, আমার কাপড় ধোয়া, এগুলো করবে কে শুনি? তার সৎ মায়ের কথা শুনে কান্না করতে থাকে। ছোট্ট নীলাকে তার সৎ মা কখনোই বাইরে যেতে দিত না, নীলাকে ঘরে খাঁচার মতো বন্দি করে রাখতো। নীলা বাইরে বন্ধুদের কাছে খেলতে যাওয়ার জন্য খুবই কান্না করত, কিন্তু সে তার বাবাকে কিছুই বলতো না, কারণ তার বাবার মনও অনেক খারাপ থাকতো। এইভাবে নীলার দুঃখ কষ্টে দিন কাটতে থাকে। নীলা সব সময় তার মায়ের ছবির সামনে বসে কান্না করত। তুমি কেন আমায় রেখে চলে গেলে? আজকে তুমি থাকলে আমি অন্তত এইভাবে ঘরে বন্দি হতাম না মা। আমার কিছু ভালো লাগে না, সব সময় তোমার কথা মনে পড়ে। কেন আমার জীবনটা এমন দুঃখ কষ্টে ভরা হলো মা? এইভাবে নীলা কাঁদতে থাকে। তখনই তার বাবা সেইখানে আসে, আর নীলাকে কাঁদতে দেখে বলে, বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও, পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। পারে পারলে আমায় ক্ষমা করে দিস, এই সব কিছুর জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তোর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলাম। কোথায় তোর ভালোর জন্য আমি দ্বিতীয় বিবাহ করলাম, কিন্তু উল্টে এখন তোকে খাঁচায় বন্দি হতে হচ্ছে, কত অত্যাচারের সহ্য করতে হচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। কারণ আমি কিছু বললেই সে আমাকে আইনের ভয় দেখায়, মিথ্যা অপবাদে আমাদেরকে জেল খাটাবে সেই ভয় দেখায়। এখন আমি কি করি? বাবা, এই সব কিছু মনে হয় আমার জন্য হচ্ছে। মা আমাকে একটু সহ্য করতে পারছে না। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে সব ঠিক হয়ে যাবে বাবা, আমায় তুমি যেতে দাও। সব তোর মনের ভুল ধারণা মা। এইটুকু বয়সে তুই কোথায় যাবি? তোকে ছাড়া আমি কি ভালো থাকবো রে মা? আর ওই তোর সৎ মা কখনোই ভালো হবে না, ও নিজেকে কোনোদিনও শুধরে নিতে পারবে না। তাই কখনো মনের ভুলেও স্বপ্নেও এগুলো কল্পনা করবি না।
এরপর নীলার বাবা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। তখন নীলা ঘুমিয়ে পড়ে আর ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখে তার সৎ মা তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে রেখেছে আর সেই খাবার খেয়ে নীলার বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবার কি হয়েছে? বাবা কি অসুস্থ? তুমি বাবার খাবারে কি মিশিয়েছো যে বাবা খাবার খাওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েছে? হ্যাঁ, তোর বাবার খাবারে আমি বিষ মিশিয়েছি, কারণ তোদের দুজনকে আমি একটু সহ্য করতে পারি না। এখন তোর বাবাকে মেরেছি আর এরপর আমি সুযোগ বুঝে তোকেও মারবো। তখনই নীলার ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভাঙাতে নীলা অনেক ভয় পেয়ে যায় আর বলে, তার মানে এটা স্বপ্ন ছিল? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি গিয়ে আমার বাবাকে একটু দেখে আসি, বাবা সুস্থ আছে নাকি। এইসব কথা ভেবে নীলা ছুটে তার বাবার ঘরে যায় আর গিয়ে দেখে নীলার বাবা ঘুমিয়ে আছে আর তার সৎ মা সেইখানে বসে বসে মেকআপ করছে। কি এত রাত্রে তুই এ ঘরে এসেছিস কেন? নিশ্চয় তোর বাবাকে দেখতে এসেছিস। তা তোর বাবাকে নিয়ে তোর এত দরদ কোথা থেকে আসে শুনি? আসলে মা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি আমার বাবার কোনো ক্ষতি করো না মা, আমি তোমার সব কথা শুনবো। তাই নাকি? তা আমি দোয়া করি তোর দুঃস্বপ্ন যেন খুব দ্রুতই সত্যি হয়। এখন আমার সামনে থেকে যা দেখি। নীলা তার সৎ মায়ের কথা শুনে নিজের ঘরে চলে আসে আর দেখে তার মায়ের ছবি থেকে অনেক আলো প্রকট হচ্ছে। এটা দেখে নীলা অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি থেকে নীলার মায়ের আত্মা বেরিয়ে আসে আর নীলাকে দেখে কাঁদতে কাঁদতে বলে, আরে আমি তোর দুঃখ কষ্টগুলো আর সইতে পারছি না, তাই তো আমি তোকে একটা উপহার দিতে এসেছি। এই উপহারটি নিয়ে তুই তোর সৎ মাকে দিবি, দেখবি তোর সকল সমস্যাগুলো দূর হয়ে গেছে। এই কথা বলে নীলার মা নীলাকে একটা খুবই সুন্দর সোনার লেহেঙ্গা উপহার দেয় আর সেইখান থেকে চলে যায়। নীলা সেই সোনার লেহেঙ্গাটি নিয়ে তার সৎ মায়ের কাছে যায় আর বলে, মা, আমি তোমাকে আজকে একটা কিছু দিতে চাই। এই দেখো, আমি তোমার জন্য একটা সোনার লেহেঙ্গা এনেছি। এই লেহেঙ্গাটি আমার মায়ের ছিল, কিন্তু আমি তো তোমাকে মা বলি, তাই এই লেহেঙ্গাটি তোমারই প্রাপ্য। তাই নাকি? তা আমি তোর কোন জন্মের মা শুনি? দে দে তাড়াতাড়ি এই লেহেঙ্গাটি আমায় দে। এই লেহেঙ্গাটি সোনার লেহেঙ্গা, আমি এখনই পরে আসছি, এটা তো আমারই গায়ে শোভা পাবে। এরপর নীলার সৎ মা ওই লেহেঙ্গাটি দ্রুত পরে সেইখানে এসে হাজির হয় আর নীলাকে দেখে বলে, দেখ তো নীলা মা, এই লেহেঙ্গাটি পরে আমায় কেমন লাগছে? কি তুমি আমায় মা বললে? এইভাবে তো আমার মাই আমাকে ডাকতো। আমি তোর কি হই শুনি? আমি তো তোর মা। কালকে থেকে তোকে নিয়ে রোজ আমি পার্কে ঘুরতে যাব আর বন্ধুদের সাথে তুই অনেক মজা করবি। দাঁড়া, আমি এখনই এই রাতেই তোদের জন্য মজার মজার খাবার তৈরি করছি আর সেই খাবারগুলো তোর বাবা আর আমরা মিলে খুব মজা করে খাবো। প্রথমবার নীলা তার সৎ মায়ের মুখে এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে নীলা সৎ মা নীলা ও তার বাবার সাথে অনেক ভালো আচরণ করত, কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করত না। নীলা ও তার বাবা তার সৎ মায়ের এমন ব্যবহারে অনেক খুশি ছিল। এরপর থেকে তারা হাসি আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে একসাথে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ। আমার নাতনিটা এখানে বসে কি করছে? দেখো দাদু, আমি কি বানিয়েছি। আরে বাহ, এটা তো খুব সুন্দর। কিন্তু এটা কি রে দাদু ভাই? দাদু, এটা একটা নতুন ডিজাইন। এটা তুমি থ্রি পিসের উপরেও বসাতে পারবে, আবার শাড়ির উপরেও বসাতে পারবে। তাহলে আমার নাতনি তো সেটা হয়ে গিয়েছে। ওই যে কি যেন বলে, ফ্যাশন ডিজাস্টার। ওইটা ফ্যাশন ডিজাস্টার না, ফ্যাশন ডিজাইনার হবে দাদু। রুমার এই কথা শুনে তার দাদি হাসতে থাকে। রুমার বাবা গ্রামের একজন ছোট কৃষক ছিল। তার কাছে চাষাবাদ করার জন্য এত জায়গা জমিন ছিল না, যার কারণে তার পারিবারিক অবস্থাও এতটা ভালো ছিল না। প্রায় সময় তাদের সংসারে অভাব লেগেই থাকতো। রুমা তার মা বাবার একমাত্র মেয়ে ছিল। ওফ, সারাদিন শুধু এগুলো নিয়েই বসে থাকিস।
তোর কি আর কোনো কাজ নেই? এই তো মা, হয়ে গিয়েছে, আর একটু বাকি। এই কথা তো তুই 1 ঘন্টা ধরে বলছিস। এখন উঠ এখান থেকে, পড়তে বস। আচ্ছা বসবো, কিন্তু মা বাবা কোথায়? সকাল থেকে তো বাবাকে দেখতে পাচ্ছি না। সে শহরে গিয়েছে। রাতে যখন রুমার বাবা শহর থেকে ফিরে আসে তখন দেখে রুমা তার জন্য অপেক্ষা করছে। আরে আমার বাচ্চা, তুমি এখনো ঘুমাওনি? তুমি শহরে গেলে আমি খুব ঘুমিয়ে থাকি। এখন বলো, আমার জন্য শহর থেকে কি এনেছো? আমি তো ভেবেছিলাম তুই আমার চিন্তায় ঘুমাস না, এখন দেখি শহর থেকে কি আনবো সেই চিন্তায় ঘুমাস না। না বাবা, তোমার জন্য তো খুব চিন্তা হয়, কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম তুমি যে শহরে গিয়েছো, আমার জন্য কিছু আনোনি? হ্যাঁ হ্যাঁ এনেছি, সবার জন্য এনেছি। দেখ, তোর মার জন্য এই সুন্দর শাড়িটা এনেছি। আর তোর জন্য কি এনেছি বলতো? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এই নাও। এই কথা বলে রুমার বাবা রুমাকে একটা রঙের ডিব্বা গিফট করে, আর রুমা খুশিতে নেচে ওঠে। ইয়ে, এটা আমার অনেক পছন্দ হয়েছে বাবা। তুমি কিভাবে জানলে আমার এটা লাগবে? আমি সব জানি। রুমার ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি এক অন্য রকমের ডেডিকেশন ছিল। সে যখন ছোট ছিল সে তখন অনেক ড্রয়িং করত, আর তার আঁকা ছবি সবারই খুব পছন্দ হতো। তো এইভাবেই রুমার দিন কাটতে থাকে। রুমা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। কিছুদিনের মধ্যেই রুমার বাবা রুমাকে অনেক বড় একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। রুমা সেখানে থেকেই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ালেখা করতে থাকে। একদিন সকালে, হ্যালো মা, কাল থেকে তো কলেজে পুজোর বন্ধ শুরু। আমি কালকে সকালেই বাড়ি চলে আসব। সত্যি বলছিস মা? তুই কালকে সকালেই বাড়ি আসবি? ঠিক আছে, সাবধানে আসিস। আমি তোর পছন্দের সব খাবার রান্না করে রাখবো। পরের দিন সকালে রুমা তাদের গ্রামে ফিরে যায়। ওগো শুনছো? দেখো দেখো, তোমার মেয়ে চলে এসেছে। আরে বাহ, আমার মেয়েটা চলে এসেছে। আমার মেয়েটা কেমন আছে? আমি খুব ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলতো, ওই হসপিটালের লোকেরা কি তোকে কিছু খেতে দেয় না? এত শুকিয়েছিস কেন? আরে মা, হসপিটাল হবে না, হোস্টেল হবে। হ্যাঁ, সেখানের খাবার দাবার তো খুবই ভালো। আমি তো অনেক খাই, কিন্তু মোটা হই না। রুমা গ্রামে আসায় তার মা বাবা অনেক খুশি ছিল। তারা তিনজন বসে অনেক গল্প করে। রাতের খাওয়া দাওয়া শেষে তারা তিনজন একই রুমে ঘুমিয়ে পড়ে। রুমা ঘুমিয়ে গিয়েছে ভেবে তার মা তার বাবাকে বলে, ওগো শুনছো? মেয়েটা মনে হয় ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ, এত রাস্তা জার্নি করে এসেছে, ঘুমিয়ে তো পড়বেই। আচ্ছা, আমি বলছিলাম কি, পরশুদিনই মনে হয় ও হোস্টেলে ফিরে যাবে। তো আপনার কাছে কলেজের ফিস চাইবে। আপনার কাছে টাকা পয়সা আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি জমিদারের কাছ থেকে 10,000 টাকা ধার চেয়েছি। কাল সকালেই গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবেন যেন মেয়েটা এই ব্যাপারে কিছু না বুঝতে পারে। জানতে পেরে গেলেই শুধু শুধু দুশ্চিন্তা করবে। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু রুমা তখন ঘুমায়নি। রুমা তার মা বাবার সব কথা শুনে ফেলে। তার মা বাবার কথা শুনে সে খুবই কষ্ট পায়, আর মনে মনে ভাবতে থাকে তার মা বাবা তার জন্য কতটাই না কষ্ট করে। সে সিদ্ধান্ত নেয় তার পরিবারকে এই হতদরিদ্র জীবন থেকে দূরে নিয়ে আসবে, আর তাদের অনেক সুন্দর একটা জীবন উপহার দেবে। সকালে যখন রুমার বাবা জমিদারের কাছে যাচ্ছিল, তখন রুমাও তার বাবার পিছু নেয়। রুমার বাবা জমিদার মশাইয়ের সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে পড়ে, আর রুমা একটা গাছের পেছনে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। কেমন আছেন জমিদার মশাই? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই আছি, কিন্তু কাল যে আমি আপনাকে বলেছিলাম আমার কিছু টাকা দরকার। আরে ভাই, আমার মনে আছে, কিন্তু তুই আমাকে একটা কথা বল।
যখন তোর সামর্থ্যই নেই তখন তোর মেয়েকে কেন এত বড় কলেজে ভর্তি করিয়েছিস? যখন তখন তোর মেয়ের জন্য আমার কাছে এসে হাত পাতিস। মালিক, আপনারাই তো শেষ ভরসা। শহরে পড়তে পাঠিয়েছি, আশা করি আমার মেয়ে একদিন অনেক বড় হবে। আচ্ছা মানলাম তোর মেয়ে একদিন অনেক বড় হবে, তো বড় হয়ে কি হবে? সেই তো নিজের শ্বশুর বাড়িতে গিয়েই করে খাওয়াবে, তোকে তো দেখবে না। হা হা হা, তুই কত বোকা রে। জমিদারের কথা শুনে রুমার প্রচুর রাগ হয়। তার বাবার জন্য খুবই খারাপ লাগতে থাকে। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে অনেক পরিশ্রম করবে। পরের দিন সকালে রুমা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে শহরে ফিরে যায়। তারপর থেকে সে অনেক পরিশ্রম করতে শুরু করে, প্রচুর পড়ালেখা করে। কিছুদিন পর সে শহরের একটা বুটিকে পার্ট টাইম জব করতে শুরু করে, আর সেখানেই সে ডিজাইনার লেহেঙ্গা বানানো শিখতে থাকে। সময়ের সাথে সাথে সে এই কাজে অনেকটা দক্ষ হয়ে ওঠে। তারপর একদিন তার বুটিকে একটা মহিলা আসে আর সবাইকে বলে, শোনো তোমরা সবাই, আমাদের শহরের এটিএম কোম্পানি একটা ফ্যাশন ডিজাইনার শো লঞ্চ করছে। সেই শোর মেন থিম হচ্ছে ন্যাচারাল। তো তোমরা সবাই যদি পার্টিসিপেট করতে চাও তাহলে ফর্ম ফিল আপ করে আজই জমা দিয়ে দাও। এই শোতে যে জিতবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আর সেই সাথে চাকরিও দেওয়া হবে। তো এই সুযোগ হাতছাড়া তো করা যায় না, তাই তো? জি ম্যাডাম, আমরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। বলে তো দিলাম পার্টিসিপেট করব, কিন্তু সেখানে তো বলা হয়েছে ড্রেসেস ইন্সপায়ার বাই নেচার। এখন আমি নেচার থেকে কি বানাবো? আমাকে ইউনিক কিছু বানাতে হবে, যেটা আজ পর্যন্ত কেউ করেনি, আর সেটা দেখতে সুন্দরও হতে হবে। রুমা যখন এই সব কথা বলছিল তখনই তার মা কল করে। কিরে মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তোমরা কি করছো? আমি আর তোর বাবা তো হাটে এসেছি। এবার সবুজ পাতার সবজিগুলোর বেশ ভালো ফলন হয়েছে, সেগুলোই বিক্রি করতে এসেছি। তুই টাকা পয়সার চিন্তা করিস না, ঠিক আছে? তোর যখনই টাকা লাগবে আমরা তোকে পাঠিয়ে দেব। 1 মিনিট মা, তুমি একটু আগে যেন কি বলেছিলে? সবুজ পাতার তাজা সবজি? আরে বাহ, তুমি তো আমাকে অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছো, থ্যাংক ইউ মা। হ্যাঁ, কি আবার করলাম আমি? যা করেছেন করেছেন, এখন বাদ দেন। আমি তোমাকে কালকে ফোন দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলা শেষ করে রুমা তৎক্ষণাৎ বাজারে যায় আর অনেকগুলো সবজি কিনে নিয়ে আসে। তার 2 দিন পর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এখন আমাদের মাঝে আসছে রুমা। সে শুধু একজন মডেলই নয়, সে কিন্তু তার ড্রেসের ডিজাইনারও বটে। সো প্লিজ ওয়েলকাম রুমা। হোস্টের কথা শেষ হওয়া মাত্রই সবাই রুমার দিকে তাকায়। তার পুরো ড্রেসে সবুজ পাতা লাগানো ছিল। ওই ড্রেসটা পরার কারণে রুমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সবার কাছেই রুমার ড্রেসটা অনেক ভালো লাগে, আর সেই কম্পিটিশনের বিজয়ী রুমাই হয়। রুমা সেই 1 কোটি টাকা পেয়ে অনেক খুশি হয়। সন্ধ্যায় সেই ফ্যাশন শোর একটা পার্টিতে যাওয়ার পরে, হাই রুমা। হাই, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি একজন প্রফেশনাল কস্টিউম ডিজাইনার। তোমার ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। কিছুদিন পরেই আমাদের কোম্পানি থেকে একটা মুভি লঞ্চ করা হবে। আমি চাই সেই মুভির সবগুলো ড্রেস তুমি ডিজাইন করবে। তুমি কি ফ্রি আছো? আর তুমি কি এই কাজটা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই করতে পারবো। ওহ, দ্যাটস রিয়েলি গ্রেট। তাহলে এই নাও অ্যাডভান্স, কালকেই আমার অফিসে চলে এসো, কেমন? জি ধন্যবাদ ম্যাডাম। তারপর রুমা সেই অফিসে জব করতে শুরু করে। সেইখানে কাজ করে রুমা অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে তার মা বাবাকে শহরে নিয়ে আসে। কিছুদিনের মধ্যেই তারা অনেক বড় একটা বাড়ি কিনে ফেলে, আর সেই বাড়িতে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।